কিভাবে পড়বো, কতটা পড়বো আমাদের এই আপার প্রাইমারির জন্য, এইগুলো আমাদেরকে একটু জানতে হবে আর কি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে কারক যদি ধরে নিই আমাদের বিরাট বড় ব্যাকরণের চ্যাপ্টার মধ্যে হয়তো খুব স্বল্প জায়গা জুড়ে আছে, কিন্তু যদি শুধু কারকের চ্যাপ্টারটাকে ধরি তাহলে কিন্তু এটা একটা বিরাট বড় চ্যাপ্টার। এখন এই এত বড় চ্যাপ্টারে কোথা থেকে কি প্রশ্ন দেবে এটা হয়তো আমাদের পক্ষে ধরতে পারা একটু মুশকিল। তাহলে কি করতে হবে না, আমাকে প্রথমে কারকের চ্যাপ্টারটাকে ভালো করে জানতে হবে, তারপর আমাকে যেখান থেকে যেমনই প্রশ্ন দিক কেন যাতে আমার না আটকায় সেই দিকটা দেখতে হবে। তো কারক চ্যাপ্টারটা আমি প্রথমেই বললাম যে অনেক বড় চ্যাপ্টার। এখন কারক পড়াতে গেলে বা আমাদেরকে পড়তে গেলে প্রথমে জানতে হবে যে কারক জিনিসটা কি। ব্যাকরণে তো অনেক কিছু আছে, সমাস আছে, আমরা সেই ধ্বনির থেকেই যদি শুরু করি তাহলে ধ্বনি আছে, শব্দ আছে, পদ আছে, কিভাবে আস্তে আস্তে বাক্য গঠন হচ্ছে, এই সমস্ত কিছু আমরা দেখে এসেছি, যেগুলো খুব ছোট ছোট পার্ট। কিন্তু কারক সম্পূর্ণ একক হিসেবে একটা পার্ট হিসেবে বিবেচ্য হয়। তো কারক শব্দটাকে যদি আমরা ভাঙি তার অর্থ জানাচ্ছে কি না, যে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যিনি ক্রিয়া সম্পাদন করেন তাকে আমরা বলতে পারি যে কারক বা কারকের কোনো একটা ভাগ। এখন বিষয়টা হচ্ছে যে কারক কাকে বলে, আমরা একটু এই জিনিসটাকে যদি বুঝতে চাই একটু অন্য রকম ভাবে বুঝি, ব্যাকরণের চ্যাপ্টারে না গিয়ে একটু অন্যরকম ভাবে বুঝি। কিরকম, ধরে নাও আমাদের বাড়ি, আমরা তো একটা পরিবার বলে একটা শব্দ আছে, ইংরেজিতে ফ্যামিলি বলে একটা শব্দ আছে। তো আমরা পরিবার কাকে বলি, ধরে নাও আমি ধরে নিচ্ছি আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হচ্ছে আমার পরিবারের হয়তো দাদু। তাহলে দাদুর সঙ্গে আমার বাবার একটা রিলেশন আছে, আমার বাবার সঙ্গে আমার একটা রিলেশন আছে। তার মানে এই বাড়িতে আমরা যারা যারা থাকছি একটু ভালো করে দেখো যে কোনো একজন হেড আছে, সেই হেডের সঙ্গে প্রত্যেকের একটা করে কিন্তু রিলেশন রয়েছে। এখন মনে করো কালকে আমাদের ঘরে কেউ কোনো জিনিস বিক্রি করতে এলো, হঠাৎই দরজায় কলিং বেল টিপলো, কেউ কোনো জিনিস বিক্রি করতে এলো, তিনি হয়তো বিক্রি করতে এলেন, আমি নিলাম না, তিনি চলে গেলেন। এখন ওই ব্যক্তিটিকে কি আমি আমার পরিবারের সদস্য ধরবো? নিশ্চিতভাবে না, ওই ব্যক্তিটিকে আমি আমার পরিবারের সদস্য ধরবো না। বা ওই যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কথা বললাম তারও পরিবারের সদস্য ধরবো না। তাহলে সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটির সঙ্গে যেই সমস্ত বাকি ব্যক্তিরা কোনো না কোনো ভাবে রিলেটেড, সম্পর্কিত, শুধুমাত্র সেইগুলোই যেমন তার পরিবারের অংশ, ঠিক কারক জিনিসটাও তাই। তাহলে কারকেই বয়োজ্যেষ্ঠ বা প্রধান ভূমিকাটাকে গ্রহণ করে না ক্রিয়াপদ। আমি কি বললাম যে আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যিনি, তিনি প্রধান ভূমিকাটা গ্রহণ করেন, তাকে কেন্দ্র করে উমুকের ছেলে, উমুকের নাতি, এই যে জিনিসটা হয়, ঠিক সেরকম মতন এখানেও কিন্তু হবে কি, ওই ক্রিয়াপদকে কেন্দ্র করে বাকি বাক্যের যে আরো বিভিন্ন পদগুলো আছে সেই পদগুলোর যে সম্পর্ক, সেই পদের সম্পর্কগুলোকেই বলা হয় কিন্তু কারক। বিশেষ করে ওই বিশেষ্য পদ বা সর্বনাম পদ মানে নাম পদগুলো, অর্থাৎ একটা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদ অর্থাৎ বিশেষ্য পদ বা সর্বনাম পদের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে আমরা বলতে পারি কি কারক। বোঝা গেল? যেমন ধরো দাদুর সঙ্গে আমার বাবার সম্পর্ক কি পিতা পুত্রের সম্পর্ক, আবার আমার দাদুর সঙ্গে আমার সম্পর্ক কি দাদু নাতির সম্পর্ক। তাহলে এই যে সম্পর্কগুলোর একটা একটা নাম আছে, তাহলে ঠিক এই ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য পদের সম্পর্কের একটা নাম হতে পারে, সর্বনাম পদের সম্পর্কের একটা নাম হতে পারে, বা অন্যান্য আরো যেসব পদ আমরা পাবো সেই পদগুলোর এক একটা সম্পর্কের আমরা এক একটা নামকরণ করব, অর্থাৎ অন্বয় স্থাপন করব, সম্পর্ক স্থাপন করব। এই জন্য কারককে সংস্কৃতে বলা হতো বা পাণিনির ভাষায় আমরা বলতে পারি ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্বয়, ক্রিয়ার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকেই বলছি কিন্তু আমরা কারক। যে কারক সম্পর্কে আজকে আর খুব ডিপে ঢুকছি না, আজকে একটু আমরা সামান্য উপরে উপরে আলোচনা করি, মানে কিভাবে আগামী দিনের ক্লাসকে আমরা এগিয়ে নিয়ে যাব সেইগুলো সম্পর্কে আজকে আমরা একটু জানি। দেখো কারকে সাধারণত যেহেতু আমাদের এমসিকিউ প্রশ্ন, সেহেতু কি থাকে, একটা লাইন দিয়ে দেওয়া হলো, লাইনটা দিয়ে দেওয়ার পরে তোমাকে একটা আন্ডারলাইন করে দেওয়া হলো, বলে দেওয়া হলো যে এটা কোন কারক, বা কখনো কখনো কারক বিভক্তি এরকম নির্ণয় করতে দেয়। বা কখনো কখনো হয়তো এমন আছে যে একটা কারকে অনেকগুলো বিভাগ আছে, সেক্ষেত্রে বলে দেওয়া হলো যে এটা এই কারকের কোন বিভাগটার মধ্যে পড়ে। এই ধরনের প্রশ্ন আমাদের কাছে প্রায়শই লক্ষ্য মানে আসে, আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষায়। তো এগুলো কি,
নির্ণয় করতে হবে আমাকে। সুতরাং আমি যে কারকটি পড়ে গেছি আমার সেটি কমন পড়েছে এরকম কোনো ব্যাপার না। তুমি শিখে যাও রুলসটা, সূত্রটা তুমি জেনে যাও, তুমি নিজেই ওইখানে গিয়ে একটা কারক সহজেই নির্ণয় করে দিতে পারবে। তোমার এটা দরকার প্রথমে। তো যাক, আমরা একটু দেখি যে কারক কয় প্রকার ও কি কি। তো কারকের যদি আমরা প্রকারভেদ করতে যাই তাহলে কারকের দেখবো যে 6টা ভাগ। আমাদের বাংলা কারকে কিন্তু আমি আবার বলছি যে 6টা ভাগ। কিরকম না, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, অধিকরণ কারক এবং নিমিত্ত বা সম্প্রদান কারক। একটু আগেই বলেছিলাম যে ওই যে বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অর্থাৎ দাদু, সেই দাদুর সঙ্গে আমার বাবার একটা আলাদা সম্পর্ক, আমার একটা আলাদা সম্পর্ক, আবার হয়তো বাড়ির আরো যারা সদস্য রয়েছে তাদের পক্ষে মানে তাদের মধ্যে আলাদা আলাদা সম্পর্ক রয়েছে। ঠিক সেরকম এখানেও কিন্তু এই যে সমস্ত কারকের নামগুলো বললাম, এই কর্তৃ, কর্ম, করণ, আসলে এরা প্রত্যেকেই কিন্তু ওই যে মেন পদ ক্রিয়াপদ, ওই ক্রিয়াপদের সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পর্কিত। এবার কে কোন ভাবে সম্পর্কিত সেইটার উপরে নামকরণ হচ্ছে। কোনোটার নাম কর্তৃ, কোনোটার নাম কর্ম, কোনোটার নাম করণ, কোনোটার নাম অপাদান, কোনোটার নাম অধিকরণ, কোনোটার নাম নিমিত্ত বা সম্প্রদান। এখন বিষয় হচ্ছে কর্তৃ কাকে বলে, কর্ম কাকে বলে, করণ কাকে বলে, এগুলো তো আমরা ডিটেলস জানবো নিশ্চিতভাবে। কর্তৃ বোঝাই যাচ্ছে যিনি কর্তা, অর্থাৎ যে বা যিনি নিজে স্বয়ং কোনো কাজকে সম্পাদন করছেন তাকেই বলা হবে কর্তৃকারক। স্বাভাবিক, অর্থাৎ কর্তা নিজে যখন কোনো কাজ করছে তাকে আমরা বলছি কি কর্তৃকারক। তাহলে এইখানে একটা জিনিস বুঝতে হবে যে এই কর্তাটা কে, না ক্রিয়াপদের সঙ্গে যার কর্তার সম্পর্ক, অর্থাৎ ক্রিয়াপদ অর্থাৎ ক্রিয়াটি যিনি সম্পাদন করলেন মনে রাখবে তিনি হচ্ছেন কি না কর্তৃকারক। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি এরকম যে রাম ফুটবল খেলে। আমি একটু মুখেই বলছি কারণ এই মুহূর্তে আমার কাছে বোর্ড নেই, নেক্সট দিন থেকে আমি হয়তো বোর্ড ব্যবহার করব। ঠিক আছে, আমি এখন একটা উদাহরণ দিচ্ছি যে ধরো রাম ফুটবল খেলে। এই যে জায়গাটা, স্যার আমার অনেকটা উপকার করছেন, আমি বলার সঙ্গে সঙ্গে স্যার লিখে দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ স্যার, আজ আমি লিখতে পারছি না। যাই হোক, তো এই যে দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। আচ্ছা এখানে কোনটা ক্রিয়াপদ, খেলাটা, এই যে খেলছে। আচ্ছা তাহলে কে খেলছে বলো তো, ব্যক্তিটা কে? তাহলে ব্যক্তিটা হচ্ছে কিন্তু রাম। তাহলে ভালো করে একটা জিনিস দেখো যে খেলে ক্রিয়াপদ, এই খেলার সঙ্গে প্রতিটা দেখো শব্দের কিন্তু সম্পর্ক রয়েছে। এই বাক্যের খেলার সঙ্গে রামের একটা সম্পর্ক রয়েছে, খেলার সঙ্গে ফুটবল একটা সম্পর্ক রয়েছে। ধরো কে খেলে, রাম। কি খেলে, ফুটবল খেলে। তাহলে এই যে রামের সঙ্গে খেলের সম্পর্ক হচ্ছে কে সম্পর্ক, কে দিয়ে প্রশ্ন করলে অর্থাৎ ক্রিয়াপদকে আমি যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমি উত্তরটা পাবো রাম। অর্থাৎ এবারে আরেকটা প্রশ্ন এসে যায়, তাহলে স্যার আমি পরীক্ষার হলে কি করে বুঝবো যে কোনটা আমার কর্তৃকারক? এটা বোঝাটা খুবই সোজা। কিভাবে না, আমি ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করব, এটা একটু মনে রাখবে যে কাকে কোন জিনিসটা দিয়ে প্রশ্ন করব। এই ক্লু ওয়ার্ডটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু পরিষ্কার জানবে, তোমার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কর্তৃকারক কিভাবে নির্ণয় করব। শুধু কে নয়, কে ছাড়াও আরো হয়, ঠিক আছে, সেগুলো আমি পরে পরে আসছি। তো কে দিয়ে প্রশ্ন করলে এখন সাধারণ জিনিসটা জানো যে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করব। রাম ফুটবল খেলে, কে খেলে, ব্যাস একটি ছোট্ট প্রশ্ন। যে উত্তরটা আমি পাবো, কে খেলে এই প্রশ্নটা করলেই যে উত্তরটা আমি পাবো সেটাই হচ্ছে জানবে আমার হচ্ছে কর্তৃকারক, অর্থাৎ তিনি পুরো ক্রিয়াটা সম্পাদন করছেন। আশা করি কর্তৃকারক বোঝা গেছে। এবার কর্তৃকারকের প্রচুর বিভাগ, প্রচুর। আমি বিভাগগুলো নিয়ে একটু পরে আলোচনা করি, একটু প্রথমে কর্তৃ, কর্ম, করণ এগুলো সম্পর্কে আলোচনা করে নিই, কেমন? এরপরে আসছি দেখো তোমার কর্মকারক। কর্ম একটু আগে এইমাত্র আলোচনা করতে গিয়ে বলে দিলাম যে রাম ফুটবল খেলে। এইখানে কিন্তু দেখো এইখানের মধ্যে একটা উদাহরণ রয়েছে, দেখো ফুটবল। এখন কর্ম চিনবো কি করে, না কর্ম হচ্ছে কি বা কাকে, এই দুটো জিনিস দিয়ে যদি কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় তাহলে মনে রাখবে সেটা হচ্ছে কর্ম। আমি আজকে ক্লু ওয়ার্ড গুলো বলে দিচ্ছি, সবসময় এই কটা ক্লু ওয়ার্ড যদি তুমি মুখস্থ রাখতে পারো সাধারণ ক্ষেত্রে তোমার কারক বেশিরভাগই হয়ে যাবে। কিছু ব্যতিক্রমী আছে, সেগুলো পরে আলোচনা করব। আপাতত আমরা সাধারণ রুলস গুলোকে জেনে নিই। কে দিয়ে প্রশ্ন করলে জানবে কর্তৃকারক, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কিন্তু প্রশ্নটা করব কাকে আমি, না ক্রিয়াপদকে। চলো এখানে ক্রিয়াপদকে খেলে, তাহলে সেই খেলাটাকে আমি প্রশ্ন করছি। আচ্ছা বলো তো কি খেলে, স্বাভাবিকভাবেই ফুটবল খেলে। তাহলে এই যে কি দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পেলাম,
যে উত্তরটাই পাচ্ছি জানবে সেটা হচ্ছে কর্মকারক। আচ্ছা ধরো এই সেন্টেন্সটা কি যদি আমি একটু আর একটা যোগ করতাম, যে রাম শ্যামকে ফুটবল খেলা শেখাচ্ছে, ধরুন এরকম একটা সেন্টেন্স, ঠিক আছে? বা রাম, হ্যাঁ এটাই ধরো, এই ফুটবল খেলা দিয়ে যখন শেখাচ্ছি তখন ফুটবল খেলা দিয়ে শেখায়, যে রাম শ্যামকে ফুটবল খেলা শেখাচ্ছে। এই শব্দটা আমি যদি ধরি, তাহলে রাম কি খেলা শেখাচ্ছে? ফুটবল খেলা। তাহলে অবশ্যই কি দিয়ে একটা প্রশ্নের উত্তর পাচ্ছি। আচ্ছা কাকে ফুটবল খেলা শেখাচ্ছে রাম? একটু ভালো করে লক্ষ্য করো, রাম কিন্তু শ্যামকে ফুটবল খেলা শেখাচ্ছে। তার মানে কাকে শেখাচ্ছে? শ্যামকে। তাহলে এটা কি হলো না কর্মকারক। কিন্তু কি আর কাকে, এটার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা মুখ্য একটা গৌণ কর্ম। আমি যখন কর্মের মানে ডিটেলস আলোচনা করব বা বিস্তারিত আলোচনা করব তখন আমি বলে দেবো যে কিভাবে চিনবে কোনটা মুখ্য কর্ম কোনটা গৌণ কর্ম, কিভাবে চিনবে আমি সেটা পরে আলোচনা করে দেব। তার মানে এখন দেখো, রাম শ্যামকে ফুটবল খেলা শেখাচ্ছে যদি আমি বলি, তাহলে রামটা হচ্ছে কর্তৃকারক, কাকে? শ্যামকে। কাকেটা অর্থাৎ শ্যামকেটা হচ্ছে কর্মকারক, ফুটবল কি খেলা শেখাচ্ছে? ফুটবল, এটাও হচ্ছে কর্মকারক, আর খেলাটি হচ্ছে ক্রিয়াপদ। তাহলে বুঝতে পারা গেল যে আমরা কিভাবে কর্মটাকে নির্ণয় করব। আমি প্রথমেই বলেছিলাম শুধুমাত্র ক্রিয়াপদের সঙ্গে বাকি পদগুলির সম্পর্ককেই মনে রাখবে বলে কারক। এইবার কোন পদটার সঙ্গে ক্রিয়াপদের কি রকম সম্পর্ক, শুধুমাত্র তার উপরে নামকরণটা নির্ভর করে। কে সম্পর্ক হলে সেটা কর্তৃকারক, কি বা কাকে সম্পর্ক হলে সেটা হচ্ছে কর্মকারক। ঠিক আছে, এবারে চলো আমরা একটু আলোচনা করি করণ কারক সম্পর্কে, একটু সংক্ষেপে জেনে নিই যে করণ বিষয়টা কি বা করণ কারক আমরা চিনব কি করে। করণ কারক চেনার ক্ষেত্রেও কিন্তু রয়েছে এরকম খুব সহজ উপায়, কিচ্ছু না, তুমি ক্রিয়াপদকে শুধুমাত্র প্রশ্ন করবে দ্বারা কিংবা দিয়ে। এই দ্বারা বা দিয়ে, এই জিনিসগুলো দিয়ে প্রশ্ন করে যদি তুমি কোনো উত্তর পাও তাহলে মনে রাখবে সেটা হচ্ছে তোমার করণ কারক। এরকম ধরো আমি এরকম বললাম যে ছেলেটি লাঠির দ্বারা সাপটিকে মারলো। ভালো করে বোঝো, ছেলেটি লাঠির দ্বারা সাপটিকে মারলো। আচ্ছা বলো তো আমাকে তাহলে তোমরা, যে কিসের দ্বারা সাপটিকে মারলো? খুব সহজ ব্যাপার, লাঠির দ্বারা। তাহলে এখানে লাঠিটা কি? করণ কারক। মনে রাখবে কর্তা যেই জিনিসটার মাধ্যমে বা যেই জিনিসটার দ্বারা তার ক্রিয়াটাকে সম্পাদন করছে, তার কর্মটাকে সম্পাদন করছে, এইটা মনে রাখবে হচ্ছে করণ কারক। বোঝা গেল? আবার অনেক সময় তোমরা হয়তো সরাসরি এই দ্বারা বা দিয়ে শব্দটা নাও পেতে পারো। ধরো এরকম বললাম যে ছেলেটি লাঠিতে সাপ মারলো, লাঠিতে, এখানে দেখো কিন্তু কোথাও লাঠি দ্বারা বা লাঠি দিয়ে দেওয়া নেই, কিন্তু নিজেকে একটু বুঝে নিতে হবে যে লাঠিতে সাপ মারলো মানেই এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে লাঠির দ্বারা সাপটাকে মারা হলো বা লাঠি দিয়ে সাপটাকে মারা হলো। ঠিক আছে, তাহলে এরকম আমরা খুব সূক্ষ্ম সূক্ষ্ম একটু ভালো করে তাহলে আমরা যদি রিক্যাপ করি, তাহলে কি করে বুঝবো কর্তৃকারক? কে দিয়ে প্রশ্ন করে। সবসময় মনে রাখবে প্রশ্নটা কিন্তু ক্রিয়াপদকে করব। কি করে বুঝবো কর্মকারক? না কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, দিয়ে যদি কোনো উত্তর পাই তাহলে সেটা জানবো কর্মকারক। করণ কারক কি করে চিনবো? না ক্রিয়াপদকে যদি আমরা দ্বারা বা দিয়ে, এই দুটো জিনিস দিয়ে যদি কোনো প্রশ্ন করি এবং প্রশ্ন করে যদি কোনো উত্তর পেয়ে যায় তাহলে জানবো সেটা হচ্ছে করণ কারক। বোঝা গেল? তিনটে জিনিস আমরা আইডেন্টিফাই করতে শিখলাম। এরপরে চতুর্থতে আসছে অপাদান কারক। অপাদান কারক কি করে চিনবো? না অপাদান কারক চেনাটাও খুব সোজা, কিচ্ছু না। এতক্ষণ করণ কারক শিখতে গিয়ে শিখেছিলাম যে দ্বারা বা দিয়ে দিয়ে প্রশ্ন করলেই করণ কারক হবে। অপাদান কি করে হবে? হইতে বা থেকে। হইতে বা থেকে মানে হতে, যদি আমরা সাধু ভাষা থেকে চলিত ভাষায় চলে আসি তাহলে হতে বা থেকে। তো হইতে বা থেকে দিয়ে যদি কোনো প্রশ্ন করি এবং যদি কোনো উত্তর পাই তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি না অপাদান কারক। কিরকম জিনিসটা? ধরে নাও আমি বললাম যে আমাদের বর্ধমান থেকে বিষ্ণুপুর 50 কিলোমিটার রাস্তা। বর্ধমান থেকে বিষ্ণুপুর, ভালো করে বোঝো, বর্ধমান থেকে শুরু এবং বিষ্ণুপুরের শেষ, কোনো একটা নির্দিষ্ট দূরত্ব বোঝাচ্ছে। এই যে বর্ধমান থেকে, ঠিক আছে, তাহলে এই বর্ধমানটা এটা কোন কারক? না এটা হচ্ছে কিন্তু অপাদান কারক। ঠিক আছে, একটা জায়গা থেকে অন্য একটা জায়গার, সেটা তোমার ডিস্টেন্স বোঝাতে পারে বা অন্য কিছুও বোঝাতে পারে কিন্তু।
ঠিক আছে, আমি সকাল থেকে পড়ছি, ভালো করে বোঝো, একটা সময় বোঝাচ্ছি, দেখো আমি কখন থেকে পড়ছি, তাই না, আমি সকাল থেকে পড়ছি। কোনো জায়গার ডিস্টেন্স হতে পারে, কোনো সময়ের ডিস্টেন্স হতে পারে, তার শুরু এবং শেষ থাকতে পারে, এইটাকে বলা হচ্ছে কিন্তু অপাদান কারক। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, যে হইতে থেকে দিয়ে ক্রিয়াপদকে প্রশ্ন করব, যদি হইতে বা থেকে দিয়ে ক্রিয়াপদকে প্রশ্ন করে কোনো উত্তর আমি পেয়ে যাই, তাহলে এটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে আমাদের অপাদান কারক। ঠিক আছে, এইবারে আসছি, একটা ছোট্ট জিনিস আছে নিমিত্ত কারক। আর তার আগে একটু বলে দিই যে সম্প্রদান কারক বলে একটা ছিল, কিন্তু বর্তমানে সম্প্রদান কারক আছে, তবে এটা খুব একটা ব্যবহৃত হয় না, কারণ এটা গৌণ কর্মে চলে গেছে এখন। তার কারণ হচ্ছে কাউকে যদি পরিপূর্ণরূপে কিছু দান করা বোঝায়, পরিপূর্ণরূপে মানে যেখান থেকে আর আমার কাছে কোনোদিন কোনো ফিডব্যাক আসার প্রত্যাশা আমি করব না, সেরকম যদি কোনো কিছু থাকে, তাহলে সেটাকে সম্প্রদান কারক বলা হয়। যদিও এটি বাংলায় এখন আর খুব একটা ইয়ে হয় না, ব্যবহৃত হয় না। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, এই যে আমরা ভিখারিকে ভিক্ষা দিচ্ছি, এখানে কিন্তু ভিখারির কাছ থেকে আর কোনো কিছু পাবার প্রত্যাশা আমরা রাখি না, যে আজকে গিয়ে কালকে সে আমাকে 1 কোটি টাকা দিতেও পারে, বা আজকে আমি তার উপকার করছি মানে কাল সে আমার উপকার করবে, এরকম কোনো মানসিকতা আমরা রাখি না। এই মানসিকতাটা না রেখেই কিন্তু তাকে সম্পূর্ণরূপে দান করি। সুতরাং এইরকম যদি কোনো কিছু থাকে, তাহলে সেটা সম্প্রদান কারক হয়। যেমন ধরে নাও দৃষ্টিহীনকে আলো দেখাও, বা এই যে চোখ দান করা, এই যে জিনিসগুলো, এই ধরনের যদি কিছু থাকে, সেগুলো সম্প্রদান। যাক, এই ছোট্ট জিনিসটা একটু বলে নিলাম মাঝখানে। এরপরে আসছে নিমিত্ত কারক। নিমিত্ত কারক কিরকম, না নিমিত্ত মানেটাই হচ্ছে জন্য। কিসের জন্য, আমি যখন কোনো কাজ করছি সেটার একটা কোনো পারপাস থাকবে, সেটার একটা কোনো উদ্দেশ্য থাকবে, সেটার একটা কোনো হেতু থাকবে। তাহলে এই যে নিমিত্ত, জন্য, হেতু, উদ্দেশ্য, এই শব্দগুলো যদি কোথাও ব্যবহৃত হয়, তাহলে আমরা জানবো সেটাকে নিমিত্ত। এরপর এই শব্দগুলো সরাসরি ব্যবহৃত নাও হতে পারে, হয়তো এর পরিবর্তে অন্য কোনো শব্দ দিয়ে এই জিনিসটাকেই বোঝানো হলো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে তুমি ধরো ঠাকুর পুজোর জন্য ফুল তুলে নিয়ে আসছো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ফুলগুলো কিসের জন্য, তুমি বললে যে এই ফুল সবই তো দেবতার লাগি। তো এই যে ফুল সবই তো দেবতার লাগি, এখানে লাগি মানে কি, তুমি বলতে চাইলে আমাকে যে এই ফুল সবগুলোই আমি তুলেছি দেবতার জন্য, অর্থাৎ দেবতাকে সমর্পণ করব বলে। ঠিক আছে, দেবতার চরণে সমর্পণ করব বলে তুমি এই ফুলগুলোকে তুলেছো। তার মানে এখানে লাগি শব্দের অর্থ কিন্তু জন্য। তাহলে আমরা নিমিত্ত কারক কি করে চিনবো, কোনো জন্য, কোনো উদ্দেশ্য, কোনো তোমার হেতু, এই ধরনের শব্দগুলো যখন থাকবে, তখন আমরা কিন্তু তাকে নিমিত্ত কারক বলে জানবো। ঠিক আছে, বোঝা গেল? এখনো পর্যন্ত আমরা কি জানলাম, কর্তৃকারক কে দিয়ে প্রশ্ন করব, কাকে, না অবশ্যই ক্রিয়াপদকে। এই জিনিসটা মাথায় রাখবে, আগে চেষ্টা করবে ক্রিয়াপদটাকে খুঁজে বার করে নেবার, তারপরে তুমি কর্তৃকারক নির্ণয় করো, কর্মকারক নির্ণয় করো, করণকারক নির্ণয় করো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে কর্তৃকারক কে দিয়ে প্রশ্ন করে পাবো, কর্মকারক কি বা কাকে দিয়ে প্রশ্ন করে পাবো। ঠিক আছে, করণকারক অবশ্যই ক্রিয়াপদকে দ্বারা বা দিয়ে। ঠিক আছে, আর অপাদান কারককে অবশ্যই কিন্তু তোমার ওই হইতে বা থেকে। তবে মনে রাখবে যে কখন বা কোথা হইতে। ঠিক আছে, কখন শুধু বললে হবে না, দেখো এখনই অধিকরণ কারক দিয়ে বলে দেবো, কিন্তু কখন থেকে শব্দটা অবশ্যই বলতে হবে, মানে হইতে বা থেকেটা থাকবেই অপাদান কারকে, না হলে হবে না। আচ্ছা চলো, এরপর আমরা একটু অধিকরণ কারক নিয়ে আলোচনা করি। আচ্ছা, অধিকরণ জিনিসটা কি, না অধিকরণ আবার 3 রকমের হয়, একটু বলে দিই। একটু হচ্ছে তোমার স্থানাধিকরণ, অর্থাৎ যেটার মাধ্যমে কোনো স্থানকে বোঝাবে। একটা হচ্ছে কালাধিকরণ বা সময়াধিকরণ, অর্থাৎ যেটার মাধ্যমে কোনো সময়কে বোঝাবে। আর একটা হয় বিষয়াধিকরণ, অর্থাৎ যেটা কোনো বিষয়কে নির্দেশ করবে। আচ্ছা ধরো আমি এরকম বললাম, কাল সকালে কলকাতা যাব। ব্যাপারটা ভালো করে বোঝো, আমার এই বাক্যটা যে কাল সকালে কলকাতা যাব, কোথায় যাব, কলকাতা যাব। তাহলে এখানে কলকাতাটা কি, না এখানে কলকাতাটা হচ্ছে কিন্তু অধিকরণ কারক। ভালো করে বোঝো, কাল সকালে কলকাতা যাব, এই যে শব্দটা, এখানে কলকাতাটা কিন্তু মনে রাখবে অধিকরণ কারক। আবার বলছি, কোথায় দিয়ে প্রশ্ন করেছি, কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে স্থানাধিকরণ। কোথায় দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পায়, জানবে সেটা হচ্ছে স্থানাধিকরণ। এই প্রসঙ্গে আবার একটু বলে দিই, যদি আমি এইরকম সেন্টেন্সটা বলতাম যে কাল সকালে আমি কলকাতা থেকে দিল্লি যাব,
তখন কিন্তু মনে রাখবে কলকাতাটা কোনোভাবেই আর অধিকরণ কারক হবে না, কারণ কলকাতা থেকে বলে দিয়েছি, থেকে শব্দটা আছে এটি মনে রাখবে। যখনই কলকাতা থেকে বলে দিয়েছি তখন কিন্তু সে চলে গেছে অপাদান কারকে। আর যদি বলতাম কাল সকালে কলকাতা যাব মানে কোথায় যাব, তাহলে কিন্তু সেটা আসবে অধিকরণ কারকে। বোঝা গেল বিষয়টা? কোথা থেকে বললে এক কারক, কোথায় বললে আরেক কারক, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা, আমি ধরো বললাম যে কাল সকাল 10টায় কলকাতা যাব, ভালো করে বোঝো, একটা টাইম মেনশন করলাম, কাল সকাল 10টায় কলকাতা যাব। আচ্ছা বলো তো আমাকে যে কাল কখন কলকাতা যাব? সকাল 10টা। তাহলে এটা কি বোঝাচ্ছে? একটা সময়কে বোঝাচ্ছে। কি দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছি? না কখন। তাই তো, কাল কখন কলকাতা যাব? সকাল 10টা। দেখো কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি। যখন এরকম কখন দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাবো, জানবে সেটা হচ্ছে অবশ্যই কালাধিকরণ বা সময়াধিকরণ। এটি মনে রাখবে কখন। কিন্তু যদি বলতাম যে আমি সকাল 10টা থেকে পড়তে বসেছি, বা যদি বলতাম আমি সকাল 10টা থেকে বেরিয়ে বিকেল 3টেই কলকাতা পৌঁছালাম, তাহলে কিন্তু সকাল 10টাটা কোনোভাবেই আর অধিকরণ কারক হতো না। তখন কিন্তু সেটা হয়ে যেত কি না অপাদান কারক, কারণ তখন হয়ে গেছে কি সকাল 10টা থেকে। বুঝতে পেরেছি? ওই যে থেকে শব্দটা চলে এসছে, এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে লক্ষ্য করে নিতে হবে যে কি বোঝাচ্ছে, আমাকে একটা নির্দিষ্ট জায়গায় বোঝাচ্ছে নাকি সেই জায়গাটার থেকে আবার অন্য কোথাও বোঝাচ্ছে। কোনো জায়গার থেকে যদি আমি চ্যুত হয়ে যাই, অর্থাৎ সেখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, সেখান থেকে আমি পড়ে যাচ্ছি, তাহলে মনে রাখবে এগুলো সবসময় কিন্তু অপাদান কারকে চলে যাবে। বারবার বলছি। আর কোনো নির্দিষ্ট স্থানকে বোঝাতে গেলে কিন্তু সবসময় অধিকরণ কারক হবে। সময়ের ক্ষেত্রেও একই ব্যাপার, নির্দিষ্ট কোনো সময় বোঝালে তখন তোমার কালাধিকরণ। আর যদি দেখা যায় সেই সময়টার থেকে আমরা চ্যুত হচ্ছি, পতিত হচ্ছি, সরে যাচ্ছি, তাহলে কিন্তু মনে রাখবে সেটা হচ্ছে তখন অপাদান কারক। ঠিক আছে? আর একটা হচ্ছে বিষয়াধিকরণ। বিষয়াধিকরণ কিরকম না, যখন কোনো বিষয়কে মেনশন করব। ধরো আমি বললাম ছেলেটি অঙ্কে কাঁচা। ছেলেটি কিসে কাঁচা? এখন কিসে কাঁচা তো হয় না, যদি ভালো বাংলায় প্রশ্ন করি তাহলে আমাকে বলতে হয় ছেলেটি কোন বিষয়ে কাঁচা। ঠিক আছে? বা বললাম মেয়েটি সঙ্গীতে পারদর্শী, ধরে নাও ছেলেটি অঙ্কে কাঁচা বা মেয়েটি সঙ্গীতে পারদর্শী যখন বলছি, তার মানে এখানে সঙ্গীত কিন্তু একটা বিষয়, তাই না? তাহলে এই যে ছেলেটি বা মেয়েটি যে হোক সঙ্গীতে পারদর্শী, এটা যখনই বললাম তাহলে সঙ্গীতটা একটা বিষয়ের মধ্যে পড়ে গেল। তাহলে এই সঙ্গীতটাকে আমরা কি বলবো না বিষয়াধিকরণ। বুঝতে পারা গেল ব্যাপারটা? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই কটি যে ক্লু ওয়ার্ড বোর্ডে লিখে দেওয়া হলো, এই ক্লু ওয়ার্ড গুলোকে একদম সারা জীবনের জন্য মুখস্থ করে নেওয়া। হ্যাঁ, কিছু ব্যতিক্রম অবশ্যই থাকবে, বা কিছু কিছু ব্যতিক্রমও বলবো না, একটু খুব ডিপে হয়তো ভাবনা চিন্তা করে শব্দটাকে নির্ণয় করতে হয় বা বাক্যটাকে ভাবতে হয় তারপর নির্ণয় করতে হয়, এরকম কিছু ক্ষেত্রে হবে, সেটা খুবই কম। পরীক্ষায় সে সমস্ত আসার সম্ভাবনাও খুবই কম। খুব সহজ সরল ভাষাতেই থাকে, সহজ সরল প্রশ্ন থাকে, নিজেকে এরপর প্র্যাকটিস করতে হবে। নিশ্চিতভাবে আমরা সেই প্র্যাকটিসও করব, করতে করতে আস্তে আস্তে শিখবো। তাহলে আজকে আমরা কি জানলাম? কারক কাকে বলে জানলাম। কারক বলতে আমি আবার বলছি নিজেদের ফ্যামিলি ট্রিটাকে একটু মনে রাখবো, তাহলে আমাদের কাছে কারক কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আবারও বলছি যে সব সময় মনে রাখবে যে বাড়ির একজন গার্জেনের সঙ্গে বাড়ির বাকি সদস্যদের প্রত্যেকের কিছু না কিছু সম্পর্ক আছে। যে সম্পর্কটা আছে মনে রাখবে, ওই যে বলেছি না ক্রিয়ার নই কারকম অন্যয়, অন্যয় মানেই মনে রাখবে সম্পর্ক। এই কথাটা কিন্তু মনে রাখবে যে দাদুর সাথে নাতির, দাদুর সাথে নাতনির, দাদুর সাথে তার ছেলের, দাদুর সাথে তার বৌমার, দাদুর সাথে তার স্ত্রীর, এই যে বিভিন্ন সম্পর্ক আছে, এই সম্পর্কগুলোকে যদি আমরা মনে রাখতে পারি, জানবে তুমি কারক নির্ণয় করতে শিখবে, কারণ প্রত্যেকটা সম্পর্কের একটা আলাদা আলাদা নাম। তাহলে ঠিক এইখানে ওই দাদুর ভূমিকাটা পালন করে কে? এই ক্রিয়াপদ। কিন্তু ওই ক্রিয়াপদকে নির্ণয় করে এরপর আমরা আইডেন্টিফাই করব যে এর সঙ্গে বাকিদের কি সম্পর্ক, তাই না? ওই দাদুর ভূমিকা পালন করছে মনে রাখবে এই ক্রিয়াপদ। তাহলে জীবনে কোনোদিন আর ভুলবে না। এটা আমি আমার মতো করে বোঝালাম, তোমরা ওখানে অন্য কিছু ভাবেও বুঝতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু যেটাতে আমি মনে রাখতে পারবো একটু চেষ্টা করব সেই রকম কিছু দিয়ে বোঝার, যাতে করে সেটা আমি আর কোনোদিন যেন না ভুলি। কারণ ব্যাকরণ জিনিসটা অনেকটাই অঙ্ক বা বিজ্ঞানের মতো, বারবার বলছি। এই জিনিসটা একবার যদি ভালো করে তুমি শিখে যাও,
তাহলে মনে রাখবে ব্যাকরণ তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি পরিপূর্ণ নাম্বার কিন্তু নিয়ে আসতে পারবে। আর এই জিনিস তুমি আপারে বসো, এসএলএসটি তে বসো, বাংলার যে কোনো বিষয়ে আলোচনা করো, দেখবে তোমার সব জায়গাতেই কাজে লাগবে, তাই না? তাহলে কারক কাকে বলে আজ আমরা শিখলাম, সেই সঙ্গে কারকের বিভিন্ন বিভাগগুলো শিখলাম, সেই সঙ্গে এই বিভাগগুলোকে কিভাবে আমি চিনবো, যেটা প্রথম আমার কাজ। তারপরে তো কর্তৃকারক কাকে বলে তার সংজ্ঞা, দেখো এখানে তো কেউ সংজ্ঞা লিখতে দেবে না তোমাকে, তাই না? এইবারে হ্যাঁ এবার বলি যে তোমরা খুব সোজাও নয়, কারণ একটু তো কঠিন হবেই, দেখো উচ্চ ক্লাসের ব্যাকরণ। এবার এই কর্তৃকারকের আন্ডারে কিন্তু আবার অনেক ভাগ আছে, প্রচুর ভাগ আছে। প্রযোজক কর্তা, ঠিক আছে, কর্তৃকারকের প্রচুর তোমার প্রযোজ্য কর্তা বা এরকম ধরনের নানা ভাগ আছে। এই সমস্ত ভাগগুলো, এই যে উহ্য কর্তা, উক্ত কর্তা, অনুক্ত কর্তা, ঠিক আছে, তারপর এরকম মতন প্রচুর ভাগ আছে। এই ভাগগুলোকে নিয়েও আমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে। তো যাই হোক, আজকে আর পুরোটা আলোচনার সময় মনে হয় আমি পাবো না। তো আজকে মোটামুটি যতটা আমি বোঝাতে পারলাম, আমি কি মানে বোঝাতে পেরেছি, বা তোমাদের কি এখান থেকে যতটুকু বোঝানো হয়েছে, এখান থেকে কি কোনো জিজ্ঞাসা কিছু আছে তাহলে বলতে পারো। না হলে হয়তো আজকে যদি বোঝানো যায় ঠিক আছে, না হলে আমি পরের দিন আবার বাকি, হয়তো এক একটা দিন এক একটা কারক নিয়ে আলোচনা করলাম, কোনোদিন হয়তো কর্তা কারক মানে কর্তৃকারকটা নিয়ে আলোচনা করলাম, কোনোদিন হয়তো কর্মকারককে নিয়ে আলোচনা করলাম। এরকম প্রত্যেকটা কারকেরই কিন্তু বিভাগ আছে, কর্তৃকারকের প্রায় 10-15টার মতো ভাগ আছে, কর্মকারকেরও কিন্তু এরকম বহু ভাগ আছে। ঠিক আছে, সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, নিরপেক্ষ কর্তা, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, এরকম ধরনের প্রচুর আছে, কর্মকর্তৃবাচ্যের কর্তা। তো এই সবগুলোকে কিন্তু আমাকে জানতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে কর্তাটা তো নির্ণয় করে দেওয়াই যায়, কারণ তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে কে দিয়ে প্রশ্ন করবে তুমি কর্তা পেয়ে যাবে। কিন্তু কে দিয়ে প্রশ্ন করলে যে কর্তাটা পেলে, যদি তোমাকে বলে শুধুমাত্র এটা কোন কারক, তাহলে তোমার পক্ষে নির্ণয় করাটা সহজ যে এটা কর্তৃকারক। কিন্তু এবার ধরে নাও, আমি প্রথমেই বলেছিলাম যে তোমাকে একটা দিয়ে দিল যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এবার তোমাকে বাঘে গরুতে দিয়ে দিয়ে পর কি করলো, না কর্তৃকারক না কর্মকারক এরকম করে নির্ণয় করতে দিল না তোমাকে, তোমাকে কর্তৃকারকেরই আবার 4টে অপশন দিল যে এটা কোন কর্তা তুমি বলো, সহযোগী কর্তা, নাকি ব্যতিহারী কর্তা, নাকি সমধাতুজ কর্তা, নাকি নিরপেক্ষ কর্তা। সেটাও কিন্তু আমাদেরকে নির্ণয় করতে জানতে হবে, তাই না? এগুলোর জন্য প্রত্যেকটার আলাদা আলাদা রুলস আছে, আলাদা আলাদা শর্ত আছে, সেই শর্তগুলো আমাদেরকে জানতে হবে। বাক্যাংশ কর্তা বা উপবাক্যীয় কর্তা, এই ধরনের প্রায় 15টা বিভাগ আছে কর্তৃকারকের। এই কর্তৃকারকের 15টা বিভাগই আমাদেরকে জানতে হবে, কারণ যেহেতু এটা চাকরির পরীক্ষা, এটা তো ক্লাসে পড়ানোর জন্য নয় যে এখান থেকে প্রশ্ন আসে ওখান থেকে আসে না, এইভাবে জানলে হবে। আমাদেরকে কিন্তু প্রত্যেকটাই জেনে রাখতে হবে, আমাদেরকে যেটাই করতে দিক। হ্যাঁ, এবার কিছু ইম্পর্টেন্ট থাকবে অবশ্যই, সেগুলো একটু ভালো করে জানবো, বাকিগুলো আমাদেরকে কিন্তু নিয়মগুলো বেশ জেনে রাখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে তো অনেকক্ষণই টাইম হয়ে গেছে, প্রায় 9:30 বাজছে, আরো মনে হয় স্যার আছেন।